15 মিনিটের শোতে স্বাগত। ভিড়ের মাঝে জুতা অদল বদল হয়, ছাতা অদল বদল হয়। আচ্ছা, কখনো কি বউ অদল বদল হতে শুনেছেন? হ্যাঁ, এই সিনেমায় ঘটেছে এমনই এক উদ্ভট কাণ্ড। রয়েছে দারুণ কিছু টুইস্ট যা ক্ষণে ক্ষণে আপনাকে রোমাঞ্চিত করে তুলবে। হ্যাঁ দর্শক, বলছি কিছুদিন আগে মুক্তি পাওয়া অল্প সময়ে সারা জাগানো সিনেমা লাপাতা লেডিসের কথা। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ভালো কিছু উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগায় আমাদের। আরো এমন সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন বাংলায় শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গল্পে চলে যাচ্ছি, ডাইভ ইনটু দিস সিনেম্যাটিক ওয়ার্ল্ড। সিনেমার শুরুতে ভারতের নির্মল প্রদেশের একটি গ্রামের দৃশ্য লক্ষ্য করা যায়। সেই গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল, যা দেখে বোঝাই যায় এই সিনেমায় গ্রাম্য সংস্কৃতি তুলে ধরা হয়েছে। সেখানে পাত্র হিসেবে মিস্টার দীপক এবং পাত্রী মিসেস ফুলকে দেখা যায়। তাদের বিয়ে সম্পূর্ণ হলে ফুলের মা ফুলের স্বামীর মঙ্গলের জন্য তার শাড়ির আঁচলে কিছু একটা বেঁধে দেয় এবং ফুলকে তা যত্ন করে রেখে দিতে বলে। দীপকের পরিবারের সবাই বিয়ের দিনই বাসায় চলে যায়। এইদিকে বিয়ের আনুষ্ঠানিকতা কিছু বাকি থাকায় দীপককে দেখা যায় বিয়ের একদিন পর তার সদ্য বিবাহিত স্ত্রী ফুলকে নিয়ে বাড়ির দিকে রওনা দিতে। প্রথমে বাসে উঠতে দেখা যায় তাদের, এবং ভিড়ের মাঝে যেন ফুলের গয়নাগাটি হারিয়ে না যায় তাই দীপক গয়না খুলে তার নিজের কাছে রাখে। এরপর তাদের দীপকের বাড়ির সূর্যমুখীপুরের উদ্দেশ্যে একটি ট্রেনে উঠতে দেখা যায়। ট্রেনে সিট না থাকায় দীপককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং এক ভদ্রলোক নিজে উঠে দাঁড়িয়ে নববধূ ফুলকে বসতে দেয়। ট্রেনে উঠে দীপক তাদের মতো সদ্য বিবাহিত আরো এক দম্পতিকে দেখতে পায়। ফুল সহ ওই নববধূ বড় করে ঘুমটে দিয়ে বসেছিল সেখানে। গ্রামের রীতি অনুযায়ী নববধূদের এভাবেই বড় করে ঘুমটা দিয়ে থাকতে হয়, যাতে অন্য কেউ তাদের দেখতে না পারে। এর মাঝেই দীপকের স্যুটে হাত দিয়ে এক ভদ্র মহিলাকে বলতে শোনা যায় যে আমার প্রদীপের স্যুট এর চেয়েতেও বেশি এক্সপেন্সিভ। এনার ভাব দেখে বোঝা গেল ইনিই প্রদীপ, আর এই ভদ্র মহিলা তার মা, এবং তার পাশে বসে থাকা মেয়েটি হচ্ছে তার সদ্য বিবাহিত স্ত্রী জয়া। এরপর দীপককে উদ্দেশ্য করে ভদ্রমহিলাকে আরো বলতে দেখা যায়, তোমাকে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে কি কি দিল? দীপক কিছুই বলে না। এরপর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, এখন তো 10,000 টাকা আর মোটরসাইকেল না দিলে বিয়েই হয় না, কম করে হলেও এগুলো তো পেয়েছেই। তখন দীপক মুখ খোলে। দীপক বলে, বিয়ে করে বউ আনতে গিয়েছি, যৌতুক নয়। সহজ সরল দীপকের কাছে বউ ছিল তার যৌতুকের চেয়ে অনেক বেশি। প্রদীপের মাকে যেন থামানোই যাচ্ছে না। দীপককে উদ্দেশ্য করে আবারও বলতে দেখা যায়, আমার ছেলে প্রদীপ তো শ্বশুরবাড়ি থেকে 25,000 টাকা, মোটরসাইকেল আরো অনেক গহনাও পেয়েছে, আর পাবেই না কেন? আমার ছেলে তো লাখে একটা, যে কেউ মেয়ে দিতে চাইবে আমার ছেলেকে। দীপককে ইশারা করে পাশের অন্য আরেক লোককে বলতে দেখা যায়, এই ছেলের মনে হয় কোনো সমস্যা আছে, তা না হলে যৌতুক ছাড়া কেউ বিয়ে করে নাকি? যা শুনে কিছুটা মন খারাপ হয়ে যায় দীপকের। এদিকে দেখা যায় স্টেশন ছাড়াও মাঝপথ থেকে ট্রেনে যাত্রী উঠছিল। আরও একটি নবদম্পতিকে এই বগিতেই উঠতে দেখা যায়। এর মাঝে দীপককে দেখা যায় ওয়াশরুমে যেতে। এভাবে কিছু লোক এই বগি থেকে নেমে যায় এবং নতুন করে কিছু লোক প্রবেশ করে। এতে করে সবার সিট পরিবর্তন হয়ে যায়। ফুলকে দেখা যায় জানালার পাশে গিয়ে বসতে। তার পাশেই বসেছে প্রদীপ, তার পাশে তার বউ জয়া। এরপর দীপক ওয়াশরুম থেকে আসলে জয়াকে ফুল মনে করে জয়ার পাশেই বসে পড়ে। যেহেতু সবাই একই রকম শাড়ি পরা, সবার মুখ ঢাকা, দীপক বুঝতে পারেনি কোনটি ফুল আর কোনটি জয়া। এরপর লক্ষ্য করা যায় ট্রেনের প্রায় সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দীপকের ঘুম ভাঙতেই দীপক দেখতে পায় ট্রেন সূর্যমুখীপুর স্টেশনে পৌঁছে গিয়েছে। তাই সবকিছু নিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে তার বউ জয়াকে ফুল ভেবে জয়াকে নিয়েই ট্রেন থেকে নেমে যায়। এরপর দেখা যায় জয়াকে দীপকের সাথে সাথেই নেমে যেতে। দীপক না হয় ভুল করে জয়াকে নিয়ে চলে এসেছে। এখানে প্রশ্ন হলো, জয়াকে ভুল করে চলে এসেছে নাকি অন্য কোনো ঘটনা আছে? তা জানতে হলে পুরো এক্সপ্লেনেশনটি দেখতে হবে। এইদিকে দীপকের বাড়িতে দীপক ও তার নববধূ ফুলকে বরণ করার জন্য বাসার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। দীপকের বন্ধুরা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন বন্ধু দীপক আসবে। দীপক বাড়িতে পৌঁছাতেই বিয়েবাড়ির যে আমেজ তা ভালোভাবেই অনুভব করা যাচ্ছিল। ছোট থেকে বড় সবাই অপেক্ষায় ছিলেন কখন নববধূ আর দীপক আসবেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে দীপক ও ফুল এসে পৌঁছালো দীপকের গ্রামের বাড়িতে। দীপকের পরিবারের সবাই প্রস্তুত দীপক ফুল দম্পতিকে বরণ করে নেওয়ার জন্য। এদিকে দেখা যায় বরণ ডালা নিয়ে দীপকের মা হাজির। দীপকের মায়ের সাথে রয়েছে দীপকের দাদি, দীপকের বাবা, দীপকের ভাবি সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এদিকে নববধূ এখনো ঘুমটাই খোলেনি, যা দেখে দীপকের মা নতুন বউকে বলে, এখন ঘুমটা খুলতে পারো, এখানে সবাই এই পরিবারেরই লোক। তারপরও কেন জানি নতুন বউ ঘুমটা খুলতে একটু গরুমিশু করছিল, যা দেখে দীপকও বলে, ঘুমটা খোলো। তারপর ধীরে ধীরে দেখা যায় নতুন বউকে ঘুমটা খুলতে।
নতুন বউ ঘুমটা খুলতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল সবার। ততক্ষণে আর কারো বুঝতে বাকি নেই এই মেয়ে দীপকের বউ ফুল নন। যা দেখে বউ বদলের মিছিল করছে বাচ্চারা, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে বউ বদল হয়েছে, বউ বদল হয়েছে। দীপকের পরিবার ধমক দিয়ে বাচ্চাদেরকে শান্ত করতে পারলেও এই পরিস্থিতি দেখে তারা নিজেদের শান্ত করতে পারছিল না। তারপর দীপকের পরিবার জয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে? উত্তরে জয়া ট্রেনে তাদের মতোই আরো 3 দম্পতি ছিল সে ব্যাপারটি দীপকের পরিবারকে খুলে বলে। তারপর দীপকের বাবা জয়ার নাম ঠিকানা জানতে চাইলে তাদেরকে জয়া তার নিজের সম্পর্কে সবকিছুই মিথ্যা বলে। জয়া নিজেকে দীপকের পরিবারের কাছে পুষ্পা বলে পরিচয় দেয় এবং স্বামী প্রদীপের পরিচয় না দিয়ে তিনি পঙ্কজ নামের অন্য এক লোকের নাম বলে, যা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েন দীপক। এরপর দীপকের বাবা দীপককে উদ্দেশ্য করে বলে, মানুষের জুতো বদল হয়, ছাতা বদল হয়, মাল সামানা বদল হয়, কিন্তু বউ বদল হয় তোর মতো এমন বেকুব আমার বাবার জন্মেও দেখিনি। দীপকের দাদি জয়াকে জিজ্ঞেস করে, দীপক না হয় ভুল করে তোকে নিয়ে এসেছে, তুই তো ভালো করে দেখে আসতে পারতি। তখন জয়া বলে, এই চটের মতো এত বড় ঘুমটায় শুধু পা আর জুতা ছাড়া কিছুই দেখা যায় না। দাদি বলে, পা দেখেই না হয় চিনে নিতি স্বামীকে। উত্তরে জয়া বলে, নতুন জুতো নতুন স্বামী, আমি কিভাবে চিনবো? এরপর দীপককে দেখা যায় স্টেশনে দৌড়িয়ে গিয়ে ফুলের সন্ধান করতে, এদিক ওদিক খোঁজাখুঁজি করতে, কিন্তু ফুলকে আর এত খোঁজাখুঁজির পরেও খুঁজে পায় না দীপক। এদিকে দীপকের বন্ধু গুঞ্জন জয়াকে বলে, তুমি তো তোমার স্বামীকে হারিয়ে ফেলেছ, তাহলে চলো তুমি স্টেশনে তোমার স্বামীকে খুঁজে দেখি পাই কিনা। তারপর গুঞ্জনকে ধমক দিয়ে দীপকের বাবা বলে, এত রাতে সাইকেলে করে একটা মেয়েকে স্টেশনে নিয়ে গেলে মানুষ কি বলবে? ও যে পর্যন্ত তার পরিবারের সন্ধান না পাচ্ছে সে পর্যন্ত দীপকের বড় ভাইয়ের বউ পুনামের সাথেই থাকবে। আর ওইদিকে এখনো ট্রেনে ঘুমাচ্ছে ফুল। ট্রেন স্টেশনে থামতেই ঘুম ভেঙে যায় ফুলের। সে এদিক সেদিক করে দীপককে খুঁজতে শুরু করে। গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা একটি মেয়ে সদ্য বিবাহিত স্বামীকে হারিয়ে যেন দিশেহারা পাগলের মতো ছটফট করছে। অপরদিকে দেখা যায় প্রদীপ সহ প্রদীপের পুরো পরিবার প্রদীপের বউ জয়ার সন্ধান করছে। দূর থেকে প্রদীপ ফুলকে জয়া ভেবে পেছন থেকে হাত ধরে টান দিলে আরো বেশি যেন ঘাবড়ে যায় ফুল। ফুলকে প্রদীপ সাহায্য করতে চাইলে প্রদীপের কথাবার্তা শুনে খুব একটা সুবিধার মনে হচ্ছিল না প্রদীপকে। কিছু না বলি সেখান থেকে চলে যায় ফুল। গ্রাম্য পরিবেশে বড় হওয়া ফুল কি করবে বুঝে উঠতে পারছিল না। সেই রাতটা কোনো মতে কাটানোর জন্য স্টেশনের টয়লেটকেই বেছে নেয় ফুল। ভোর হতেই কেউ একজন দেখতে পাগলের মতো ফুলকে ডাক দেয়, যা দেখে ফুল ভয় পেয়ে দৌড়াতে শুরু করলে সেই লোক পিছু নেয় ফুলের। তারপর ফুলের সাথে ধাক্কা লাগে ছোটর এবং ছোট বলে, এই লোক তোমার কোনো ক্ষতি করবে না, ও দেখতে পাগলের মতো হলেও ও খুবই ভালো মানুষ। কথোপকথনে ছোট বুঝতে পারে ফুল তার স্বামীকে হারিয়ে ফেলেছে এবং ফুলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় ছোট। ছোটর আশ্বাস শুনে ফুলও আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। তারপর ছোট ফুলকে নিয়ে চলে যায় স্টেশন মাস্টারের কাছে। স্টেশন মাস্টার ফুলকে কোত্থেকে এসেছে, কোথায় যাবে জিজ্ঞেস করলে ফুল কিছুই বলতে পারে না। ফুলের স্বামীর নাম জিজ্ঞেস করলে তার হাতে মেহেদি দিয়ে লেখা স্বামীর নামটি স্টেশন মাস্টারকে দেখায়। স্টেশন মাস্টার স্বামীর বাড়ির ঠিকানা জানতে চাইলে ফুল শুধু বলে, কোনো এক ফুলের নামের সাথে স্বামীর বাড়ির স্টেশনের নামের মিল রয়েছে। স্টেশন মাস্টার অনেকগুলো স্টেশনের নাম বললে কোনোটি যেন ফুলের স্বামীর বাড়ির স্টেশনের সাথে মিলছিল না। বিরক্ত হয়ে স্টেশন মাস্টার ফুলকে থানায় যেতে বলে। ফুল না যেতে চাইলে ছোট ফুলকে নিয়ে স্টেশনের দোকানি মাঞ্জু মাসির কাছে যায় এবং দেখা যায় মাঞ্জু মাসি ফুলকে কিছু একটা খেতে দিয়েছে। মাঞ্জু মাসি ফুল সম্পর্কে জানতে চাইলে ছোট বলে, ওর নাম ফুল, নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ট্রেন থেকে হারিয়ে গিয়েছে। মাঞ্জু মাসি তখন ফুলকে বলে, স্বামীর বাড়ি না চিনলে বাপের বাড়ি চলে যাও। ফুল বলে, স্বামী ছাড়া বাপের বাড়ি গেলে সবাই কটু কথা বলবে, আর ভদ্র ঘরের মেয়েরা স্বামী ছাড়া বাপের বাড়িতে যায় না। তাছাড়া আমি যদি একা একা বাপের বাড়ি যাই তারা ভাবতে পারে আমার কোনো দোষ আছে, তাই হয়তো আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে। ফুলের বিশ্বাস তার স্বামী ভালো মানুষ, তাকে এখান থেকে ঠিকই নিয়ে যাবে। মাঞ্জু মাসি বলে, তুই এক ধোঁকাবাজের পাল্লায় পড়েছিস, তোর গহনাগাটি নিয়ে তোকে ফেলে চলে গিয়েছে তোর স্বামী। আর ছোটকে জেদ করে মাঞ্জু মাসি বলে, একে এখান থেকে নিয়ে যা, আমার কাছে আশ্রয়ের মতো কোনো জায়গা নেই। এদিকে দীপক থানার দিকে রওনা হয়েছে। তা দেখে দীপকের বাবা দীপককে পুরনো কাপড় পরে থানায় যাওয়ার কথা বলে, কারণ ভালো পোশাক আশাক পরা মানুষ দেখলে দারোগা আবার কম টাকায় কাজ করে না। দীপক পুরনো কাপড় পরে তার বন্ধুদের নিয়ে থানায় যায়। থানায় প্রবেশ করতেই দেখা যায় থানার দারোগা মানাহার বাবু এক আসামিকে ছাড়ার জন্য ঘুষ নিচ্ছে এবং আসামির মা ওই দারোগাকে গান শোনাচ্ছে, যা দেখে দীপকের এক বন্ধু ভাবতে থাকে গান গাইলে মনে হয় ঘুষের টাকা কম নেয়। তারপর দীপক বউ হারিয়ে যাওয়ার পুরো ঘটনা দারোগাকে বলতে থাকে, যা শুনে দারোগাও হেসে দেয় এবং দারোগা বলে, আমি চেষ্টা করে 10 বছরেও যা পারেনি তা তুই কিভাবে পারলি, যাই হোক আমি তোর কাজটি করে দিব, 15,000 টাকা লাগবে। দারোগা বলে, হবে না। দীপকের বন্ধু বলে ওঠে, স্যার গান শুনিয়ে দিলে কি বাকি টাকা ডিসকাউন্ট হবে?
দারোগা বলে তুই গান শোনালে হবে, এই বলেই পাছায় বসিয়ে দেয় একটা। দীপকের আরেক বন্ধু এমিলের পরিচিত জন বলে নিজেকে পরিচয় দিলে 5,000ই রাজি হয় দারোগা। দীপকের কাছে ফুলের ছবি দেখতে চায়। তখন দীপক তাদের বিয়েতে তোলা একটি ছবি দারোগাকে দেয়। ছবিতে ফুল ঘুমটো দিয়ে থাকার কারণে ফুলের চেহারা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। দারোগা আবার হেসে বলে এই ছবি দেখে কি করে তোর বউকে চিনবো। বউকে খুঁজে বের করার আশ্বাস দিয়ে দীপককে বাড়ি চলে যেতে বলে দারোগা। দীপক চলে যায়। চলে যাওয়ার পর দারোগা ও কনস্টেবলের কথোপকথনে দেখা যায় দীপক ফুল ভেবে যে জয়াকে নিয়ে এসেছে নতুন বউ হিসেবে তার কাছে গহনা থাকাটা স্বাভাবিক, তাই জয়াকে আলাদাভাবে নজরে নেয় দারোগা। জয়াকে কোনোভাবে ফাঁসিয়ে যদি গহনাগাটিগুলো মেরে দেয়া যায়। এদিকে প্রদীপও তার বউ হারিয়ে যাওয়ার কারণে থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর আমরা দীপককে দেখতে পাই। দীপক বাসায় ফিরলে দীপকের মা দীপককে বলে পুষ্পাকে পাওয়া যাচ্ছে না। 5 ঘন্টা আগে পুজো দেওয়ার কথা বলে বের হয়েছে পুষ্পা। একে তো নিজের বউ হারানোর যন্ত্রণায় নাজেহাল, এর মধ্যে বদলি হওয়া বউ যদি হারিয়ে যায় তা ভেবে মাথায় হাত দীপকের। এর আগে আবার দারোগাকে বলে এসেছে বদলি করে সে আরেকজনের বউকে নিয়ে এসেছে। এখন যদি দারোগা ওই মেয়ের কথা জিজ্ঞেস করে তাহলে দীপক ফেঁসে যাবে। কিছুক্ষণ পর দেখা যায় জয়া ফিরে এসেছে। দীপকের মা বলে না বলে কোথায় গিয়েছিলে, তোমাকে না পেয়ে সবাই কত চিন্তা করছে। জয়া বলে মন্দিরের দিকে গিয়েছিলাম আর পুরো গ্রামটা ঘুরে দেখলাম। দীপককে দেখা যায় ফুলের সাথে কাটানো স্মৃতি মনে করে আনমনা হয়ে বসে আছে। এর মাঝে দারোগা মনোহর বাবুর কাছে একটি ফ্যাক্স আসে পাশের থানা থেকে। সে জানতে পারে একই সময় একই দিন একই ট্রেনে আরেকটি নববধূ হারিয়ে গিয়েছে। যা শুনে দারোগা মনে মনে জয়াকে সন্দেহ করতে থাকে এবং দারোগা মনোহর বাবু পাশের থানায় ফোন করে জয়ার একটি ছবি দিতে বলে। এরপর দারোগা জয়াকে নিয়ে থানায় আসতে বলে দীপককে। দীপক জয়াকে থানায় আনতেই দারোগা জয়ার নাম জিজ্ঞেস করে। জয়া বলে তার নাম পুষ্পা। এখানেও মিথ্যার আশ্রয় নেয় জয়া। এদিকে জয়ার হাতে তার নাম লেখা ছিল। থানায় আসার আগে জয়াকে একটি দাগ বাড়িয়ে শ্রেয়া বানিয়ে নিয়ে আসে যাতে কেউ বুঝতে না পারে তার নাম জয়া। এদিকে দারোগার কাছে তথ্য ছিল জয়ার হাতে তার নাম লেখা আছে। দারোগা জয়ার হাত দেখতে চাইলে জয়া তার হাত দেখায়। দারোগা দেখতে পায় জয়ার হাতে শ্রেয়া লেখা, কিন্তু জয়া তো সবাইকে পুষ্পা বলে নিজেকে পরিচয় দিয়েছে। এখন তো সবাই জয়াকে সন্দেহ করা শুরু করবে। আর এই সন্দেহ দূর করার জন্য জয়া বলে তার দাদি ছোটবেলায় তাকে আদর করে শ্রেয়া বলতো, তাই সে তার হাতে শ্রেয়া নামটি লিখে রেখেছে। দারোগা জয়ার একটি ছবি তুলতে চায়। জয়া তখন গ্রাম্য রীতির কথা বলে ছবি তোলা থেকে মুক্তি পায়। জয়া চলে যাওয়ার পর দারোগাকে সেই ফ্যাক্সটি হাতে নিতে দেখা যায়। তখন দারোগা বুঝতে পারে জয়া লেখার সাথে একটি দাগ টানলেই শ্রেয়া হয়ে যায়। এরপর প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য দারোগা জয়াকে কন্টিনিউ ফলো করতে থাকে। জয়া কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে সবকিছুই যেন দারোগা তার নজর নিতে চেষ্টা করে। আর একটি ক্যামেরা নিয়ে দারোগা জয়ার ছবি তুলতে ব্যাকুল হয়ে পড়ে। আর এইদিকে জয়া দীপকের পরিবারের সাথে পুত্রবধূর মতোই মিশে গেছে। একদিন জয়া বিছানার চাদরের নিচে একটি হাতে আঁকা স্কেচ দেখতে পায় এবং জানতে পারে এই স্কেচটি পুনম নিজের হাতে এঁকেছে। হঠাৎ একদিন রাতের বেলা জয়া বাড়ি থেকে পালাতে গেলে তার সামনে মদ্যপ অবস্থায় দীপককে দেখতে পায়। ফুলকে হারিয়ে বিধ্বস্ত দীপককে দেখে জয়ার ভীষণ কষ্ট হয়। তারপর দীপককে নিয়ে সে ঘরে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় যে পর্যন্ত জয়াকে দীপক খুঁজে না পাচ্ছে সেই পর্যন্ত সে এখানেই থাকবে। জয়া দীপকের হাতে একটি দীপকের বিয়ের সময়ের দীপক ও ফুলের ছবি দেখতে পায়। ট্রেনের সিট অদল বদল হওয়ার সময় যখন দীপক ওয়াশরুমে গিয়েছিল জয়া আংশিকভাবে ফুলকে দেখতে পেয়েছিল। তারপর জয়া চলে যায় পুনমের কাছে ফুলের একটি স্ক্রেচ আঁকার জন্য। পুনমও একটি স্ক্রেচ এঁকে দেয় জয়াকে, যে স্কেচটি জয়া দীপকের বন্ধু গুঞ্জনকে দিয়ে ফটোকপি করে ছড়িয়ে দিতে বলে। তারপর দেখা যায় দারোগা মনোহরের কাছে ওই পাশের থানা থেকে ফ্যাক্সে একটি ছবিও আসে। আর সেই ছবি দেখে দারোগার বুঝতে বাকি থাকে না ফ্যাক্সের পাওয়া ছবি আর পুষ্পা পরিচয় দেয়া জয়া একজনই। তারপর দারোগা তার টিম নিয়ে জয়াকে অ্যারেস্ট করার জন্য দীপকের বাড়িতে চলে যায়। জয়ার মোবাইল ফোন থেকে শুরু করে জয়ার ব্যবহৃত সকল আসবাবপত্র সহ জয়াকে থানায় নিয়ে যাওয়ার সময় দীপকের পরিবারকে দারোগা বলে এই জয়াই তাদের পুত্রবধূ ফুলকে কিডন্যাপ করেছে, জয়া একজন কিডন্যাপার। দীপকের পরিবার দারোগার কথাই বিশ্বাস করে। তারপর দেখা যায় জয়াকে পুলিশ থানায় নিয়ে যায়। এরপর দীপকের বন্ধু গুঞ্জন ফুলের স্ক্রেচটি নিয়ে চলে আসে দীপকের বাসায় এবং সেই স্ক্রেচটি দীপকের হাতে দেয় এবং বলে জয়া এই ছবি আমাকে দিয়েছে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে ফুলকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। যা শুনে জয়ার প্রতি ভুল ভাঙে দীপকের।
এদিকে মাঞ্জু মাসির কাছেও সেই পোস্টার পৌঁছে যায়। দীপক চলে যায় থানায় আর পোস্টার নিয়ে ফুল চলে যায় স্টেশন মাস্টারের কাছে পোস্টারে দেওয়া নাম্বারে ফোন করে তার স্বামীর সাথে যোগাযোগ করার জন্য। স্টেশন মাস্টার কয়েকবার সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ যেন ফোন রিসিভ করছে না। আর করবেই বা কিভাবে? পোস্টারে থাকা যে নাম্বারটি ছিল সেটি জয়ার নাম্বার। আর ইতিমধ্যে আমরা দেখেছি জয়ার ফোন সহ জয়ার ব্যবহৃত জিনিসপত্র সবকিছু থানার লকারে রেখে দিয়েছে মনোহর বাবু। ফুলের বিদায় বেলায় মাঞ্জু মাসি, ছোট এবং স্টেশন মাস্টার সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এই কয়েকদিনের জার্নি যেন তাদেরকে খুব আপন করে নিয়েছিল। জয়াকে দারোগার রুমে আনা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে দীপকও ছিল। তখন জয়া বলে সে কৃষি বিজ্ঞানে উচ্চ ডিগ্রি নিতে চেয়েছিল। তার দেয়া শেষ পরীক্ষায় সে প্রথম হয়েছিল, কিন্তু পরিবার জোর করে তাকে বিয়ে দিতে চায়। সে বিয়েতেও রাজি হয়। বিয়ের দিন তার স্বামী প্রদীপ 10,000 টাকার জন্য তার বাবা মায়ের সাথে অনেক বাজে ব্যবহার করে এবং জয়া জানতে পারে তার স্বামীর পূর্বের একটি বিয়ে হয়েছিল। সেই বউয়ের বাচ্চা না হওয়ার কারণে তাকে পুড়িয়ে মেরে ফেলে। এসব জানার পর বিয়ে হওয়া সত্ত্বেও জয়া যেন প্রদীপের সাথে থাকতে চাইছিল না। আর এর মধ্যে যখন দীপক জয়াকে ফুল ভেবে ট্রেন থেকে নামতে বলে, কোনো কিছু না ভেবেই জয়া ট্রেন থেকে নেমে যায়। তখন দারোগা মনোহর বলে, আমি তোমাকে বেশ কিছুদিন ফলো করেছি, আমি তোমাকে ব্যাংকে যেতে দেখেছি, আমি তোমাকে গহনা বিক্রি করতে দেখেছি, আমি তোমাকে টাকা পাঠাতে দেখেছি। তাহলে এই টাকাগুলো তুমি কোথায় পাঠিয়েছো? তুমি নিশ্চয়ই কিডন্যাপার। জয়া বলে, আপনি ঠিকই বলেছেন, আমি আমার অ্যাডমিশন ফি জমা দেওয়ার জন্য টাকা পাঠিয়েছিলাম। দীপকের বাড়ি থেকে চলে যাওয়ারও প্ল্যান করেছিলাম। দীপকের এই বাজে অবস্থা দেখে আমি ভেবেছি ফুলকে দীপক খুঁজে না পাওয়া পর্যন্ত এখানেই থাকবো। তাই দীপকের ভাবি পুনমকে দিয়ে ফুলের ছবির স্ক্রেচ পোস্টার করে গুঞ্জনকে ছড়িয়ে দিতে বলেছি। এসব বলার পর হঠাৎ জয়ার মনে পড়ে পোস্টারে তো জয়ার নাম্বার দেয়া ছিল, কেউ আবার ফুলকে পেয়ে ফোন করলো না তো। তখন দারোগা লকআপ থেকে ফোন বের করে দেখে 12টা মিসড কল। ফোন ব্যাক করে দারোগা জানতে পারে ফুলকে পাওয়া গেছে, আর এজন্যই সেখানকার স্টেশন মাস্টার ফোন করেছিল। স্টেশন মাস্টার বলে ফোন কেউ রিসিভ না করায় তারা ফুলকে সূর্যমুখীপুর স্টেশনের উদ্দেশ্যে ট্রেনে উঠিয়ে দিয়েছে। তখন দারোগা দীপককে বলে তাড়াতাড়ি স্টেশনে যেতে। সাথে জয়া যেতে চাইলে বাধা দেয় দারোগা, বলে দীপক একাই যাবে, জয়ার কেস শেষ না হওয়া পর্যন্ত জয়া কোথাও যেতে পারবে না। দীপকের রিকোয়েস্টেও জয়াকে যেতে দিল না দারোগা। ধমক দিয়ে দীপক ও তার বন্ধুদের বের করে দেয়। দীপক স্টেশনে যেতেই দেখতে পেল ট্রেন ইতিমধ্যে স্টেশন ক্রস করে চলে গিয়েছে। আবার যেন আকাশ ভেঙে পড়লো দীপকের মাথায়। এদিক সেদিক ছোটাছুটি করছিল দীপক। হঠাৎ দীপককে পেছন থেকে নাম ধরে ডেকে ওঠে ফুল। দীপক যেন তার পৃথিবী ফিরে পেল। দুজনেই খুশিতে আত্মহারা হয়ে পড়ছিল, যেন বিশ্বাসই করতে পারছে না যে তারা দুজন আবার দুজনকে ফিরে পেয়েছে। এইদিকে জয়ার সন্ধান পেয়ে দারোগা মনোহরের থানায় প্রদীপ। এর আগে দারোগা মনোহরকে হিংস্র প্রদীপের কাছে জয়াকে তুলে না দেওয়ার দাবি জানায় জয়া, কিন্তু প্রদীপ এসেই দারোগা মনোহরকে একটা বান্ডেল ধরিয়ে দেয়। দারোগা জয়াকে প্রদীপের হাতে তুলে দেয়। দারোগার সামনে প্রদীপ জয়াকে কষিয়ে একটা চড় মারে। প্রদীপ বলে বাসায় গিয়ে বাকিটা বোঝাবো, যা দেখে দারোগা মনোহরেরও খারাপ লাগে। প্রদীপ চলে যাওয়ার মুহূর্তে দারোগা প্রদীপকে ডেকে বলে জয়াকে বাসায় নেওয়ার পর ওর উপর যদি নির্যাতন করা হয় তখন কিন্তু আরো একটা কেস শুরু হবে। যা শুনে দারোগার উপর চড়াও হয় প্রদীপ। দারোগা বলে, এক তো পুলিশের সামনে স্ত্রীর গায়ে হাত তুলেছিস, আবার অন ডিউটি অফিসারকে হুমকি দিচ্ছিস, তাও থানায় বসে। এখান থেকে যাবি না লকআপে ভরবো? এই বললে তারপর প্রদীপ জয়াকে রেখে চলে যায়। জয়া দারোগার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। জয়াকে দারোগা লকআপে রাখা গয়নাগুলো ফিরিয়ে দেয়। জয়া যাওয়ার সময় প্রদীপের দেয়া তার হাতের বালা দারোগা মনোহরকে দিয়ে দেয়। এরপর দেখা যায় দীপকের বাড়ির সবাই মিলে জয়াকে তার বাড়ির উদ্দেশ্যে গাড়িতে তুলে দিতে এসেছে। ফুল জয়াকে প্রণাম করতে চায়, কিন্তু জয়া ফুলকে বুকে জড়িয়ে ধরে, কারণ ফুল জানে জয়ার কারণেই ফুল আজকে সবাইকে খুঁজে পেয়েছে। এর মাঝে জয়াও যেন দীপকের পরিবারের অনেক আপন হয়ে গিয়েছে, তাই জয়াকে সবাই নিজেদের পরিবারের সদস্যের মতোই মূল্যায়ন করছে। এদিকে পুনমকে দেখা যায় পুনমের হাতে আঁকা জয়ার একটি ছবির স্কেচ জয়াকে উপহার দিতে। জয়ার বিদায় বেলায় সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এরপর জয়া সবাইকে বিদায় জানিয়ে রওনা হয় তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আর এখানেই শেষ হয় এই চমৎকার মুভিটি। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, মতামত জানাতে কমেন্ট বক্স খোলা আছে। আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রিপশন বাটন ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।